নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্ট নারী ও শ্রমিক সমাবেশ এবং মঙ্গলবার 6ই আগস্ট লং মার্চ। এদিকে সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর। জানাবো ছাত্র জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে। প্রায় 6 ঘন্টা পর মিরপুর 10 নম্বর গোলচত্বর দখল নিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্রদের এক দফা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবং সর্বশেষ জানাবো কোন মৃত্যুর দায় কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্ট নারী ও শ্রমিক সমাবেশ এবং মঙ্গলবার 6ই আগস্ট লং মার্চ। সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার 5ই আগস্ট নারী ও শ্রমিক সমাবেশ এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে সোমবার সারা দেশে শহীদদের স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এদিকে বেলা 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ ও বিকেল 5টায় শাহবাগে নারী সমাবেশ হবে। এছাড়া সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি করবেন শিক্ষার্থীরা। এছাড়া সব পাড়া মহল্লা, গ্রাম, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন তারা। চলমান এই কর্মসূচির মধ্যে যদি ইন্টারনেট শাটডাউন করে ক্র্যাকডাউন চালানো হয়, তবুও নতুন কমিটি করে সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর। সরকার পতনের এক দফা দাবিতে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। আন্দোলনের মধ্যেই শুরু হয় নানা নাশকতা। যারা এতে জড়িত তাদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এখন নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। জানাবো ছাত্র জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে। তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানেন না বলে ঘোষণা দিয়েছেন। রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়ন পর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে, দেশের ও জনগণের পক্ষ অবলম্বন করুন। খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে, যোগ করেন তিনি। প্রায় 6 ঘন্টা পর মিরপুর 10 নম্বর গোলচত্বর দখল নিয়েছেন আন্দোলনকারীরা। প্রায় 5 ঘন্টা পর রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে সরকারি দলের নেতাকর্মীদের সরিয়ে দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। ক্ষমতাসীনদের সমর্থকরা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের দিকে চলে যায়। রোববার বিকেল 3:30টার দিকে মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে সরকারি দলকে হটিয়ে আন্দোলনকারীরা দখলে নেয়। এর আগে সকাল 10:30টা থেকে আওয়ামী লীগের দখলে ছিল গোলচত্বর। বিকেল 3:30টায় প্রায় 6 ঘন্টা পর আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া করে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর গোলচত্বর দখলে নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাইক রেখে দৌড়ে পালান। এর আগে সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা 10 নম্বর দখলে নেন। আন্দোলনকারীদের এই শিক্ষার্থীদের অলিগলিতে খুঁজে মারধর করেন। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ বেনারসি পল্লী, আইডিয়াস গার্লস স্কুল সড়ক, বিআরটিএ সড়ক, মিরপুর 6 নম্বর আল হেলাল হাসপাতাল সড়কে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। এতে আহত আন্দোলনকারীদের মধ্যে 19 জনকে হাসপাতালে নিতে দেখা গেছে। সংঘর্ষের সময় আওয়ামী লীগের সমর্থকদের 2 জনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তাদের মধ্যে একজনের গায়ে সাদা গেঞ্জি ও মাথায় হেলমেট পরা দেখা গেছে। বর্তমানে মিরপুর স্টেডিয়ামের ও সুইমিং কমপ্লেক্সের সামনে সংঘর্ষ চলছে।
ছাত্রদের এক দফা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ডাকে রোববার সারা দেশে চলছে অসহযোগ আন্দোলন। এদিন দেশব্যাপী কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। দুই পক্ষের মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসনও। এসব খবর গুরুত্ব সহকারে প্রচার করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অপসারণের দাবিতে ফের রাস্তায় বাংলাদেশের আন্দোলনকারীরা। বিবিসির প্রতিবেদনের শিরোনামে বলছে, প্রাণঘাতী হয়ে উঠেছে বাংলাদেশের আন্দোলন, প্রতিদ্বন্দ্বীদের মিছিল। জার্মান সম্প্রচার মাধ্যম ডায়েচে ভেলের ছোট্ট শিরোনাম, প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিক্ষোভকারীরা। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের খবরের শিরোনাম, বিক্ষোভ দমনে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ। সিএনএর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি বাংলাদেশের বিক্ষোভকারীদের, জনগণের পাশে থাকবে সেনাবাহিনী। এনডিটিভির খবরের শিরোনাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের শিরোনাম, টালমাটাল বাংলাদেশ, নতুন করে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগের দাবি করেছে বিক্ষোভকারীরা। ভারতের আরেক সংবাদ মাধ্যম উওয়ানের শিরোনাম, বাংলাদেশে ফের উত্তেজনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি করেছেন বিক্ষোভকারীরা, নতুন সংঘর্ষে 2 জন নিহত। কোন মৃত্যুর দায় কার? কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত প্রায় 250 ব্যক্তির মৃত্যু ঘটেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং কিছু মতলববাজ বুদ্ধিজীবী সুশীলদের মুখ থেকে বলা হচ্ছে যে এসবের জন্য পুলিশ দায়ী। পুলিশ নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদের দমানোর চেষ্টা করছে। কিন্তু বাংলা ইনসাইডারের অনুসন্ধানে পাওয়া গেছে, যে মৃত্যু ঘটনা ঘটেছে তার মাত্র কয়েকটির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। বাকি মৃত্যুগুলো হয়েছে অজ্ঞাতনামাদের গুলিতে। এই সমস্ত মৃত্যুগুলোর জন্য কারা দায়ী তা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে বড় মৃত্যুর ঘটনা ঘটেছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের। তার 23 বছর বয়স ছিল। আবু সাইদের মৃত্যুর জন্য পুলিশই দায়ী, এটা অনস্বীকার্য এবং সেই মৃত্যুর কারণে ইতোমধ্যে 2 জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা গেছে। গোটা আন্দোলনের সবচেয়ে হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা ঘটে আব্দুল আহাদ। 4 বছর বয়সেই তিনি যাত্রাবাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি বাবার কোলে ব্যালকনিতে ছিলেন। এই অবস্থায় তার মৃত্যু ঘটেছে। এই আব্দুল আহাদের মৃত্যুর বিষয়ে অনুসন্ধান করে দেখা গেছে যে আচমকা একটি গুলি এসে তাকে বিদ্ধ করে। এই গুলিটি পুলিশের গুলি নয়, এই সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তাহলে কারা গুলি করলো? আন্দোলনকারীরা পুলিশকে বিভ্রান্ত করতে এবং আওয়ামী লীগকে দমাতে নির্বিচারে গুলি করেছিল। সেরকম একটি গুলি আব্দুল আহাদ নামে এই শিশুটিকে বিদ্ধ করেছিল বলেই প্রতীয়মান হচ্ছে। সিলেটে আবু তাহের নামের 35 বছরের সাংবাদিক মারা গেছেন। সেখানে দেখা গেছে যে মন্দির বাজার এলাকায় সহিংসতায় তিনি মারা যান। এই মৃত্যু হয়েছে আন্দোলনকারীদের আঘাতে। কক্সবাজারে আহসান হাবিব নামে একজন বেসরকারি চাকরিজীবী মৃত্যুবরণ করেন। তার মৃত্যু হয় গলায় গুলি লেগে। এই গুলিটি রাবার বুলেট নয় বা পুলিশের বুলেট নয়, অর্থাৎ যারা আন্দোলনের ভেতরে ঢুকেছিল সন্ত্রাসী হিসেবে তারাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। আরাফাত ইসলাম আকাশ 16 বছর বয়সী, তিনি একজন ফল বিক্রেতা ছিলেন। যাত্রাবাড়িতে বুলেট বিদ্ধ হয়ে তিনি মারা যান। এটিও পুলিশের বুলেট নয়। আকরাম খান রাব্বি, তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন। তিনি পেটের মধ্যে গুলিবিদ্ধ হন। এখন পর্যন্ত তথ্য বলছে যে তার গুলিও পুলিশের গুলি নয়। এভাবে বিভিন্ন গুলিবিদ্ধ ঘটনাগুলোকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অধিকাংশ গুলি হয়েছে তৃতীয় পক্ষের। যে সমস্ত গুলিগুলো পুলিশের নয়। পুলিশের গুলির ধরন আলাদা। পুলিশের গুলি সরকারি বুলেট এবং সেটির একটি পরিচয় আছে। যে কোনো ব্যালিস্টিক টেস্টে প্রমাণ পাওয়া যাবে যে কোন গুলিটি পুলিশের, কোন গুলিটি অন্য কারো। এই আন্দোলনে একটা পর্যায়ে বিশেষ করে 18 এবং 19 জুলাই প্রচুর পরিমাণ সশস্ত্র ব্যক্তিদেরকে মাঠে নামানো হয়েছিল, যাদেরকে জামায়াত শিবির এবং ছাত্র দলের ক্যাডার হিসেবে মনে করা হয়। এছাড়া পেশাদার কিছু সন্ত্রাসীও মাঠে নেমেছিল। এখন নির্মোহ তদন্ত দরকার, কার গুলিতে কে মারা গেল। শুধুমাত্র পুলিশের গুলিতে সবাই মারা গেছে এই দায় চাপিয়ে পুরো ঘটনাকে সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্য দ্রুত নির্মোহ তদন্ত দরকার। প্রত্যেকটি হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট দরকার বুলেটের ব্যালিস্টিক টেস্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।